সুপ্রিয় শিক্ষার্থী সবাইকে স্বাগতম। আমি মোহাম্মদ শাহানুর আলম, প্রভাষক কৃষি শিক্ষা মজিদ জরিনা ফাউন্ডেশন স্কুল অ্যান্ড কলেজ। তো প্রিয় শিক্ষার্থী, আমি আজকে তোমাদের অ্যাসাইনমেন্ট ক্লাস নিব, সপ্তম শ্রেণীর অ্যাসাইনমেন্ট ক্লাস। তো শিক্ষার্থীরা, তোমরা ইতিমধ্যেই অনেক দু একটি বিষয়ের অ্যাসাইনমেন্ট লিখে ফেলেছো এবং জমাও দিয়েছো। তো আমি তারপরেও একটু অ্যাসাইনমেন্ট কি এই জিনিসটা নিয়ে একটু আলোচনা করতেছি। তো অ্যাসাইনমেন্ট বলতে বোঝায় এ টাস্ক অর পিচ অফ ওয়ার্ক অ্যালোকেটেড টু সাম ওয়ান অ্যাজ এ পার্ট অফ জব অর এ কোর্স অফ স্টাডি। অর্থাৎ তুমি যে অধ্যয়ন করতেছো, এই অধ্যয়নের অর্থাৎ পড়ালেখার একটি বিষয় বা একটি বিষয়ের অংশ যখন কাউকে সরবরাহ করা হয়, সেটাই হচ্ছে অ্যাসাইনমেন্ট। তো শিক্ষার্থীরা খেয়াল করো, তোমরা অনেকগুলো বই পড়তেছো। তো যে কোনো একটা নির্দিষ্ট বইয়ের একটি নির্দিষ্ট বিষয়বস্তু তোমাদের নির্বাচন করে দেওয়া হয়েছে, অর্থাৎ এ পিচ অফ ওয়ার্ক, অর্থাৎ একটা কাজের অর্থাৎ তোমাদের বিষয়ের একটি অংশ তোমাদের দেওয়া হয়েছে, যেটার ওপরে তোমরা লিখতেছো, ব্যাখ্যা করতেছো, সংজ্ঞায়িত করতেছো, করে আমাদের কাছে জমা দিচ্ছ। তো এইটাই হচ্ছে অ্যাসাইনমেন্ট। যদি বাংলায় বলি তাহলে বলা হচ্ছে একটি নির্দিষ্ট কাজ বা কাজের অংশ যা অধ্যয়নের অংশ হিসেবে কাউকে প্রদান করা হয়। তো এখানে কি থাকবে, তোমাকে যে বিষয়বস্তু দেওয়া থাকবে সেটার সম্পর্কে বাস্তব একটা ধারণা দিতে হবে, সেটাকে সংজ্ঞায়িত করতে হবে, সংজ্ঞা থাকবে, এরপর উদাহরণ থাকবে, ব্যাখ্যা থাকবে, বিশ্লেষণ থাকবে। তো এটাই হচ্ছে অ্যাসাইনমেন্ট। তো প্রিয় শিক্ষার্থী, তোমাদের প্রথম যে অ্যাসাইনমেন্ট সরকার কর্তৃক নির্ধারিত হয়েছে, সেই অ্যাসাইনমেন্টের কয়েকটা বিষয়বস্তু এখানে আছে, যেটা তোমাদের প্রশ্ন আছে যে মাছে ভাতে বাঙালি বলা হয় কেন, এরপর সমাজ গঠনে কৃষির ভূমিকা, সেচের পানি কিভাবে অপচয় হয়, রুট স্টক ও সায়ন কি, সবুজ সারের উদাহরণ, উদ্ভিদের পুষ্টি উপাদান সম্পর্কে আলোচনা করতে বলা হয়েছে। তো উদ্ভিদের পুষ্টি উপাদান সম্পর্কিত একটা সৃজনশীল প্রশ্ন সেখানে দেওয়া আছে। তোমাদের যে অ্যাসাইনমেন্টের বিষয়বস্তু সেখানে দেওয়া হয়েছে, এটা উদ্ভিদের পুষ্টি উপাদানের উপর, এটা নিয়ে আমি আলোচনা করব। প্রিয় শিক্ষার্থী, খেয়াল করো এখানে কি দেখতে পাচ্ছ ছবিতে, মাছ ভাত। হ্যাঁ, এখানে তোমরা দেখতে পাচ্ছ মাছে ভাতে বাঙালি। তো এসো আমরা মাছ নিয়ে কিছু প্রবাদ, প্রবচন এবং কবিতা আমরা দেখে নিই। তো এখানে মাছে ভাতে বাঙালি, একজন বিভূতি দাস, একজন কবি, তিনি মাছে ভাতে বাঙালির একটি কবিতা লিখেছেন। কবিতাটা কি, মাছে ভাতের বাঙালি নিরামিষে মন উঠছে না, এটা সেটাই ভরছে পেট, রসনা কিন্তু মানছে না। এই রসনা শব্দের অর্থ জিহ্বা, মানে অনেক কিছুই খাচ্ছি কিন্তু আমাদের জিহ্বার যে স্বাদ সেটা মিটতেছে না। হ্যাঁ, এরপর বলা হয়েছে ইলিশ এখন ভিন্ন গ্রহের, গলদঘর্ম বাগদা আর গলদাতে। বলছে ইলিশ সে তো ভিন্ন গ্রহে চলে গেছে। গলদঘর্ম অর্থ এখানে সীমাবদ্ধ, বাগদা আর গলদাতে। তো আমরা এখন ইলিশ পাওয়াটা খুব দুর্লভ ব্যাপার, পাওয়া গেলেও অনেক দাম। আমরা কিছু বাগদা এবং গলদা চিংড়িতেই সীমাবদ্ধ আছি, যেটা অ্যাভেলেবল পাওয়া যায়। এরপর ট্যাংরা পারসে পাশাপাশি যায়, কপালে চোখ ভেটকিতে, পাবদা ভাঙন আইর ছেলে, গুলে কেউ যায় না কম, নোনা জলের চুনো চানাই, মিলে মিশে গৃহস্থ নেই দম। এরপর বলেছে নামে ভোলা কাজে নয়, চিরকাল সমুদ্রেই তার বাস, পম ফ্রেমে ভাই উঠেছে যাতে, পকেট করে হাঁসফাঁস। তো শিক্ষার্থীরা, এখানে এটা বোঝানো হয়েছে যে এখানে অনেক জাতের মাছ পাওয়া যাচ্ছে, বা কিছু মাছ আছে হারিয়ে গেছে, তো কিছু মাছ পাওয়া গেলেও পকেট করে হাঁসফাঁস, মানে এখানে দামের কথা বলা হয়েছে, অনেক দাম, সেগুলো বাজার মূল্য অনেক। এরপর বলেছে বনেদি জাত রুই কাতলা কালবোস আতুর ঘরেই শেষ। তো বনেদি জাত মানে রুই কাতলা কালবোস, এগুলো আমার বিদেশি মাছ, বিদেশ থেকে আনা হয়েছে। এগুলো আতুর ঘরেই শেষ মানে অনেক ছোট অবস্থায় সেগুলো কি হয়ে যাচ্ছে, শেষ হয়ে যাচ্ছে বা বিক্রি হয়ে যাচ্ছে।
ভিন প্রদেশের জাতির মাঝে বাঙালির রসনা পায় না রেশ। ওই তো রুই কাতলা এগুলো বিদেশি মাছ, এই মাছে আসলে বাঙালির স্বাদ মেটে না। রসনা পায় না রেশ মানে জিহ্বা রেশ পায় না, ভালো লাগে না ভিন গ্রহের মাঝে। শোল বোল নেদোষ বেলে পাকাল হলুদ বুকের কই, শিঙ্গি মাগুর খোলসে চাঁদা সরপুটি খুঁজে না পাই থই। অর্থাৎ বিদেশি মাছ অনেক পাওয়া যাচ্ছে রুই কাতলা, কিন্তু আমাদের যে দেশীয় মাছ শোল বোয়াল বেলে মাগুর এগুলো আর পাওয়া যাচ্ছে না। পকেট হাসে ক্রোশ বিডে হলেও বাঙালির রসনা বেজার, রূপচাঁদা গ্রাস কাপ সাইফন জাপানি পুটি সিলভার, তেলাপিয়া মনপিয়া নাইলন ডেকার রেখেছে বাজার, পুকুর ডোবা খাল বিল সব গিয়েছে প্রমোটারের পেটে, বাঙালির করুণ দশা নিরামিষে ভরছে না মন হাত চেটে। তো এখানে বলা হয়েছে যে বিদেশি মাছ পাওয়া যাচ্ছে কিন্তু আমাদের দেশীয় মাছগুলো হারিয়ে গেছে। এর কারণ কি? বাংলাদেশে যে নদ নদী পুকুর দিকে আছে, বাংলাদেশে প্রায় 700টি নদী বাংলাদেশের মধ্য দিয়ে বয়ে গেছে বা 700টি নদ নদী। এরপর 13 লক্ষ পুকুর দিঘি, 13 লক্ষ পুকুর দিঘি রয়েছে। তো এই পুকুর দিঘিগুলো কী হয়েছে, বিল সব গিয়েছে প্রমোটারের পেটে। প্রমোটার বলতে অনেক কোম্পানি আছে বা অনেক সংস্থা আছে যারা কি করছে, তোমার এই খাল বিলগুলো ভরাট করে বিভিন্ন বসতবাড়ি নির্মাণ করতেছে, কলকারখানা নির্মাণ করতেছে, আবাসিক বাসাবাড়ি নির্মাণ করতেছে এই নদীগুলো খাল বিলগুলো ভরাট করে। সেটা বলছে প্রমোটারের পেটে। বাঙালির করুণ দশা নিরামিষে ভরছে না মন হাত চেটে। তো বাঙালি যে একসময় দেশীয় মাছ তারা নদ নদী খাল বিল থেকে ধরেছে, খেয়েছে, এখন আর সেগুলো পাওয়া যাচ্ছে না, অর্থাৎ তাদের হাত চেটে আর মন ভরছে না। তো প্রিয় শিক্ষার্থী, এটা বিভূতি দাস রচিত মাছে ভাতে বাঙালির একটি কবিতা। অর্থাৎ কবি আক্ষেপ করে বলেছেন যে বাংলাদেশে একসময় অনেক খালে বিলে অনেক মাছ পাওয়া যেত, কিন্তু সেগুলো হারিয়ে গেছে। হ্যাঁ, বাঙালি একসময় খেত মন পড়ে পেট ভরে খেত, কিন্তু সেগুলো আর পাওয়া যাচ্ছে না। এর কারণ কি? এর নদ নদীগুলো হারিয়ে গেছে, প্রমোটারের হাতে চলে গেছে। এরপর বাজারে অনেক বিদেশি মাছ আছে, কিন্তু সেগুলোর স্বাদ আসলে বাঙালির ভালো লাগে না, বাঙালির মন ভরে না, পেট ভরে না সেগুলো খেয়ে। মাছ পাওয়া গেলেও অনেক চড়াও দামে সেগুলো কিনতে হচ্ছে। এই যে পকেট করে হাঁসফাঁস এখানে বলা, চড়াও দামে কিনতে হচ্ছে। ইলিশ আর পাওয়া যাচ্ছে না, ইলিশ যেন ভিন গ্রহের মাছ হয়ে গেছে। তো কবি আক্ষেপ করে এগুলো বলেছেন যে মাছে ভাতে যে আমরা বাঙালি পরিচয়, সে পরিচয়টা আসলে হারিয়ে যাচ্ছে দিনে দিনে। এরপর প্রিয় শিক্ষার্থী, মাছ নিয়ে কিছু বাগধারা এবং প্রবাদ প্রবচন আছে। তো বলা হয়েছে এই যে গভীর জলের মাছ, মাছ নিয়ে প্রবাদ। গভীর জলের মাছ মানে একজন চালাক চালাক গভীর জলের মাছ বলতে একজন চালাক লোককে বোঝানো হয়েছে। ধুরন্ধর। মাছের মা মানে নিষ্ঠুর বোঝানো হয়েছে। এখানে নিষ্ঠুর কেন বলা হয়েছে? মাছ কিন্তু ডিম পারে, সেই ডিম আবার সে নিজেই খায়। হ্যাঁ, তো এই জন্য মাছের মা বলতে এখানে নিষ্ঠুর ব্যক্তিকে বা নিষ্ঠুর মাকে বোঝানো হয়েছে। মাছের তেলে মাছ ভাজা, কৌশলে কার্য উদ্ধার, কৌশলে কাজ করা মানে যার মাছের তেলে মাছ ভাজা কৌশলে কার্য উদ্ধার। শাক দিয়ে মাছ ঢাকা, কোনো কিছু গোপন রাখার চেষ্টা করা। ভাজা মাছটি উল্টো খেতে জানেন না, এর অর্থ যে আমি একটা জিনিস জেনেও না জেনার ভান করতেছি, এইটা দ্বারা বোঝায়। মাছের মায়ের পুত্র শোক, এটা মায়া কান্না। যেহেতু মাছ নিজেই ডিম পারে, ডিম খায়, যে মাছের মায়ের যে কান্না, এটা আসলে মায়া কান্না, যে পুত্র শোক। এটা মাছ নিয়ে প্রবাদ। তো শিক্ষার্থীরা, এই মাছ নিয়ে প্রবাদ প্রবচন কবিতা এটা বোঝাই যায় যে বাঙালি একসময় ছিল মাছে ভাতে বাঙালি, কিন্তু সেই মাছে ভাতে বাঙালি আর বলা হচ্ছে না, বা সেটা আমাদের মাছ খালবিল নদী নালা থেকে হারিয়ে যাচ্ছে। তো প্রিয় শিক্ষার্থী, তো মাছে ভাতে বাঙালি অঞ্চলের প্রচলিত প্রবাদ
এটা একটা প্রবাদ, মাছে ভাতে বাঙালি, এই বাংলাদেশের বা এই অঞ্চলে একটা প্রচলিত প্রবাদ। এই প্রবাদের যৌক্তিক কারণও ছিল, বা কারণ আছে এই প্রবাদের যুক্তির। এই কারণ কি, এমন একটা সময় ছিল যখন বাঙালির ঘরে গোলা ভরা ধান ছিল, পুকুর ভরা মাছ ছিল, গোয়াল ভরা দুধের গরু ছিল। তখন যে কোনো দম্পতিকে আশীর্বাদ করার সময় বলা হতো, দীর্ঘজীবী হও বৎস, দুধে মাছে ভাতে। কিন্তু আজ হারিয়ে গেছে সেই দিনগুলি। নদী আর পুকুর ভরা মাছের দেশ বাংলাদেশ, এখন খাল বিল নদী নালা শূন্য। তো প্রিয় শিক্ষার্থীরা, বুঝতেই পারতেছো, এক সময় বাঙালির ঘরে ঘরে গোলা ভরা ধান ছিল, নদী ভরা পুকুর ভরা মাছ ছিল, গোয়াল ভরা গরু ছিল। এই বাঙালির এটা নিত্যদিনের, অর্থাৎ বাঙালি সব সময় মাছ খেত। তার গোলা ভরা যেহেতু ধান আছে, ধান চালের ভাত খেত, নদী নালা থেকে মাছ সংগ্রহ করে মাছ খেত বাঙালিরা। এটা একটা প্রচলিত, এই নদী নালাতে প্রচুর পরিমাণে মাছ পাওয়া যেত, কিন্তু সেগুলো আর পাওয়া যাচ্ছে না। তাই এই বাঙালিকে একসময় বলা হতো মাছে ভাতে বাঙালি। তো আশা করি বিষয়টি বুঝতে পেরেছ। এর পরের প্রশ্ন, সমাজ গঠনে কৃষির ভূমিকা। তো প্রিয় শিক্ষার্থী, একটি সমাজ গঠনে কৃষি কীভাবে ভূমিকা রাখে সে বিষয় নিয়ে আমি আলোচনা করব। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা হয়তো অনেকে জানো বা জেনে থাকবে, মানুষ একসময় কি করত, বনে জঙ্গলে বসবাস করত। মানুষের ঘর বাড়ি ছিল না। মানুষ বন থেকে পশু সংগ্রহ করত, শিকার করত, ফলমূল সংগ্রহ করতো, আহরণ করতো, করে সেগুলো খেত আর কি। তো এই কৃষিকে কেন্দ্র করে পরিবার ও সমাজ গঠিত হয়েছে। এটা কিভাবে গঠিত হয়েছে? তো প্রিয় শিক্ষার্থী, আদিমকালে মানুষ বন থেকে ফলমূল সংগ্রহ করে সেই ফলের বীজগুলো মাটিতে ফেলে দিত বা পুঁতে রাখত। যে ফলগুলো বেশি সুমিষ্ট মনে হতো, ভালো মনে হতো, সেই ফলের বীজগুলো মাটিতে পুঁতে রাখত। তো দেখা গেল এই বীজ থেকে গাছ হয়েছে, গাছ থেকে আবার ফল ধরেছে, সেই ফল তারা সংগ্রহ করতে পারতেছে। তো যে ফলটা সুমিষ্ট তার বীজগুলো সংরক্ষণ করতো, মাটিতে পুঁতে রাখতো, সেখানে গাছ হতো, সেখানে ফলমূল হতো। তো এই কাজগুলো বিশেষ করে নারীরা করত, কারণ পুরুষেরা পশু পাখি শিকার করত, বনে জঙ্গলে থাকতো, আর নারীরা কি করত, একটা নির্দিষ্ট স্থানে মানে গুহায় বসবাস করত। নারীরা কি করত, গুহার ভিতরে থাকতো, আর পুরুষরা বনে জঙ্গলে পশু পাখি শিকার করত, ফলমূল আহরণ করত। তো নারীরা যেহেতু গুহায় থাকতো, তারা এই ফলমূল খেয়ে বীজগুলো সংরক্ষণ করত। অনেক সময় বীজগুলোকে মাটিতে পুঁতে রাখতো, গাছ হতো, সেগুলোর পরিচর্যা করত, সেগুলো থেকে আবার ফলমূল হতো। তা এভাবেই নারীর মাধ্যমে, নারী কিন্তু কৃষিকাজ প্রথমে, কৃষির সূচনা হয়েছে কিন্তু নারীর হাত ধরে, যেহেতু নারীরাই ফল খেয়ে বীজগুলো মাটিতে পুঁতে রাখতো, যত্ন নিত, এই জন্য নারীর হাত ধরে কৃষির সূচনা হয়েছে। নারী সে কৃষি কাজগুলো করত। এরপর সেই নারী কী করতো, পছন্দ মতো পুরুষকে বিয়ে করে নিত। তার যে সঙ্গী পছন্দ, যে ছেলেটাকে পছন্দ, যে লোককে, তাকে বিয়ে করে নিত, নিয়ে এই গুহায় বসবাস করতে লাগলো। সেখান থেকে সন্তান সন্ততি হইল, তারা কি করলো, পরিবার গঠন করলো। এরপর আস্তে আস্তে জনসংখ্যা বৃদ্ধি হতে লাগলো। এরকম বিভিন্ন নারী পুরুষ তারা বিভিন্ন একে অপরকে বিয়ে করে নেওয়ার পরে তারা জনসংখ্যা বৃদ্ধি হতে লাগলো। এরপর তারা কি করলো, তারা গুহার বসবাস ছেড়ে গুহার ভিতর থেকে বেরিয়ে আসলো। এসে তারা গুহা থেকে বের হয়ে কি করলো, তারা মাটি, বাঁশ, কাঠ, পাতা দিয়ে ঘর বাড়ি নির্মাণ করে একটি নির্দিষ্ট জায়গায় তারা বসবাস শুরু করলো। এভাবে অনেকগুলো পরিবার একটি নির্দিষ্ট জায়গায় বা এলাকায় তারা ঘর বাড়ি নির্মাণ করে একত্রে বসবাস করতে লাগলো। করার ফলে সেখানে কি হলো, একটা গ্রামের সৃষ্টি হলো। সেই গ্রাম থেকে কি হলো, সমাজ গঠিত হলো। এভাবে মানুষ একসময় ঘরবাড়ি নির্মাণ করে বসবাস, গ্রাম আকারে গ্রামের মতো করে একত্রে বসবাস করলো, এবং এভাবে একটি সমাজ গড়ে উঠল। তো কাজেই আমরা বলতে পারি সমাজ গঠনে কৃষির ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং কৃষি থেকে সমাজের পরিবার সৃষ্টি হয়েছে, পরিবার থেকে গ্রাম, গ্রাম থেকে সমাজের সৃষ্টি হয়েছে। এর পরের প্রশ্ন, প্রিয় শিক্ষার্থী,
এরপরে একটি প্রশ্ন ছিল সেচের পানি কিভাবে অপচয় হয়। তো এটা জানার আগে আমরা সেচ কি আমরা এটা সম্পর্কে জানব। সেচ কি? তো ফসলের যে কোনো জীবের বৃদ্ধির জন্য একটি নির্দিষ্ট পরিমাণ পানির প্রয়োজন। মানুষ বলো প্রাণী, যে কোনো প্রাণী বা উদ্ভিদ বলো, তাদের বেঁচে থাকার জন্য পানির প্রয়োজন। তাদের সঠিকভাবে বেড়ে ওঠার জন্য পানির দরকার হয়। তো সেচ কি? তো বলা হয়েছে জমিতে একটি নির্দিষ্ট পরিমাণ পানি সরবরাহ করাকে সেচ বলে। তো এই সেচের প্রয়োজনীয়তা কি? জমিতে সেচ দিলে কি হয়? মাটিগুলো নরম হয়। নরম হলে কি হবে? সেখানে চারা রোপণের উপযুক্ত হয় বা বীজ বপনের উপযুক্ত হয়। সেচের ফলে কি হয়? মাটিতে যে সারগুলো থাকে সেগুলো গলে যায়, পানির সাথে মিশে যায়, গলে যায়। ফলে এই গলন্ত সারগুলো উদ্ভিদ কী করতে পারে? গ্রহণ করতে পারে। এরপর জমিতে সেচ দেওয়ার ফলে কী হয়? জমির যে মাইক্রো অর্গানিজম অর্থাৎ অণুজীব আছে, সেই অণুজীবগুলোর কার্যকারিতা বৃদ্ধি পায়। জমিতে সেচ দিলে কি হয়? জমির যে জৈব পদার্থ আছে সেগুলো পচে যায়, পচে গিয়ে মাটিতে মিশে যায়, ফলে সেগুলো সার গ্রহণ করতে পারে। এরপর সেচের ফলে কি হয়? একটি গাছ সঠিকভাবে বেড়ে উঠতে পারে, তার ফুল ফল হয়, সে সঠিকভাবে বেঁচে থাকতে পারে। এইটা হচ্ছে সেচের পানির প্রয়োজনীয়তা। এরপর সেচের পানির অপচয়। সেচের পানির অপচয় তোমার তিনভাবে হয়। এটা কি? বাষ্পীভবন। তো বাষ্পীভবনটা কি? তো প্রিয় শিক্ষার্থী, তোমরা জানো আমাদের নদী নালা খাল বিল বা পুকুর ডোবাতে যে পানিগুলো আছে সেগুলো সূর্যের তাপে বাষ্প হয়ে উড়ে যায়। এইটাই হচ্ছে বাষ্পীভবন। তো জমিতে যখন সেচ দেওয়া হয় তখন সূর্যের তাপে এই জমি থেকে কিছু পানি বাষ্প আকারে চলে যায়। এটা হচ্ছে বাষ্পীভবন, অর্থাৎ এর মাধ্যমে সেচের পানি অপচয় হয়। এরপর পানির অনুস্রবণ। অনুস্রবণ বলতে একটা জমিতে যখন সেচ দেওয়া হয় তখন এই জমির পানি মাটির নিচের দিকে, মানে খাড়া নিচের দিকে মাটির একটি স্তরকে ভেদ করে অন্য স্তরে চলে যায়, অর্থাৎ অনেক গভীরে চলে যায়, সোজা নিচের দিকে। এইটা হচ্ছে পানির অনুস্রবণ। পানি চোয়ানো। তো পানি চোয়ানো এবং অনুস্রবণ প্রায় একই। তো চোয়ানো আর অনুস্রবণের মধ্যে পার্থক্য কী? অনুস্রবণ এবং চোয়ানোর মধ্যে পার্থক্য হচ্ছে ক্ষেতের পানি যখন এক জমি থেকে অন্য জমিতে পার হয়ে যায় সেটাকে বলা হয় পানি চোয়ানো। এক ক্ষেতের পানি অন্য ক্ষেতে চলে যাবে, সেটা পানি চোয়ানো। আর অনুস্রবণ, পানি সোজা নিচের দিকে, মাটি খাড়া নিচের দিকে চলে যাবে, এইটা হচ্ছে অনুস্রবণ। এরপর সেচের শ্রেণী বিভাগ। তো সেচকে প্রধানত 4 ভাগে ভাগ করা যায়। বিভিন্ন সেচের সুবিধা অসুবিধা এটা আমি পরে আলোচনা করব। তো সেচের শ্রেণী বিভাগ। তো সেচ পদ্ধতিকে আমরা 5টি ভাগে ভাগ করতে পারি। এটা হচ্ছে প্লাবন সেচ, নালা সেচ, বর্ডার সেচ, বৃত্তাকার সেচ, ফোয়ারা সেচ। তো এই প্লাবন সেচ এটা সাধারণত জমিতে দেওয়া হয়। প্লাবন মানে কি? প্লাবন অর্থ হচ্ছে বন্যা। তো জমিতে যখন বন্যার আকারে সেচ দেওয়া হয় সেটাকে প্লাবন সেচ বলে। যেমন ধানের জমিতে এটা নির্দিষ্ট কোনো পানির পরিমাণ নির্দিষ্ট করা থাকে না, জাস্ট নালা কেটে জমিতে ধানের জমিতে একদম ছেড়ে দেওয়া হয়, ধানের জমি পুরোটাই ভরে যায়, অর্থাৎ বন্যার মতো আকার ধারণ করে। এই জন্য এটাকে প্লাবন সেচ বলা হচ্ছে। এরপর নালা সেচ। নালা সেচটা জমির ভিতরে একটা নালা করে এই নালার মধ্যে দিয়ে পানি নিয়ে যাওয়া হয়, নিয়ে যেয়ে জমিতে সেচ দেওয়া হয়, এটা নালা সেচ। বর্ডার সেচ, এইটা হচ্ছে বর্ডার সেচ। এটা বেডের মতো করে তৈরি করা হয় জমিতে, করে এই 2 বেডের মাঝখানে ফাঁকা নালা রাখা হয়, এই নালাতে সেচ দেওয়া হয়। এরপর বৃত্তাকার সেচ। এই বৃত্তাকার সেচটা ফল গাছে দেওয়া হয়। তো এই বৃত্তাকার সেচ এটা কেমন? তো এটা গাছের যে গোড়া আছে, গোড়ার চতুর্দিকে গোলাকার করে আমরা মাটি আলগা করব, অর্থাৎ নালা করে বেঁধে দিব। বেঁধে দেওয়ার ফলে পর এই বৃত্তাকার অংশে আমরা সেচ দিব। এইটা হচ্ছে বৃত্তাকার সেচ, অর্থাৎ গাছের চতুর্দিকে বৃত্তাকার করে আমরা নালা করব।
এরপর ফোয়ারা সেচ। এই ফোয়ারা সেচ বা একে বলা হয় বৃষ্টির আকারে সেচ, হ্যাঁ, অর্থাৎ জমিতে বৃষ্টির আকারে যখন সেচ দেওয়া হয় সেটাকে বলা হচ্ছে ফোয়ারা সেচ। তো এই যে আমি বিভিন্ন প্রকার সেচের আমি এখানে ছবি দেখানোর চেষ্টা করেছি। এটা হচ্ছে প্লাবন সেচ, দেখো বন্যার আকারে সেচ দেওয়া হয়েছে। এটা হচ্ছে নালা সেচ, এই যে জমির চতুর্দিকে নালা নিয়ে যাওয়া হয়েছে, এই নালাতে পানি দেওয়া হয়েছে, এটা হচ্ছে নালা সেচ। এটা হচ্ছে বৃত্তাকার সেচ, এই যে গাছের চতুর্দিকে গোলাকার করে নালা করা হয়েছে, নালা করে এই নালাতে সেচ দেওয়া হয়েছে, এটা হচ্ছে বৃত্তাকার সেচ। এটা হচ্ছে ফোয়ারা সেচ। দেখো জমিতে যে ফসল আছে এই জমির মধ্য দিয়ে আমরা পাইপ নিয়ে যাব, যেমন বাসা বাড়িতে যে ছাদের ওপর থেকে টাঙ্কি দিয়ে যে পানি এর পাইপ নিয়ে যাওয়া হয়, এরকম চিকন পাইপ নিয়ে যাব এবং এই পাইপের মাঝে মাঝে তোমার এই যে বাথরুমে যেরকম ট্যাপ থাকে ওই রকম ট্যাপের মতো করে একটা আমরা এই ট্যাপ যেরকম ঘোরায় এরকম ছাঁকনির মতো একটা আমরা অংশ জুড়ে দিব, দিলে এখানে পানির প্রবাহ যখন অনেক থাকবে বা পানি এই নলে পানির চাপের সৃষ্টি হবে, তখন বৃষ্টির আকারে পানিগুলো অনেক দূর ক্ষেতের সব জায়গায় ছড়িয়ে পড়বে। এর পরের প্রশ্ন, রুট স্টক ও সায়ন কি? তো শিক্ষার্থীরা এখানে দেখো আমি ছবি দেখানোর চেষ্টা করেছি রুট স্টক এবং সায়নের। এটা আমার হচ্ছে পড, অর্থাৎ মাটির পাত্র। এই মাটির পাত্রে আমরা গাছ লাগিয়েছি। তো শিক্ষার্থীরা তোমাদের বাসা বাড়িতে হয়তো তোমরা এরকম পডে বা পাত্রে তোমরা গাছ অনেকে লাগিয়েছো, তোমরা এটা বুঝতে পারবে। তো আমরা এই পডে আমরা যে গাছ লাগিয়েছি সেটাকে বলা হবে মাতৃ গাছ। অর্থাৎ যে গাছটা আমি পটে না লাগাই, যদি মাটিতে লাগাই যে গাছটা, এটাকে বলবো আমরা মাতৃ গাছ। এই মাতৃ গাছের নাম হচ্ছে রুট স্টক। তো রুট স্টকের বাংলা হচ্ছে মাতৃ গাছ। তো শিক্ষার্থীরা খেয়াল করো, ধরো এটা হচ্ছে একটা লেবু গাছ, লেবু গাছের রুট স্টক বা মাতৃ গাছ। তো আমি চাচ্ছি এই লেবু গাছে আমি অন্য একটি জাত কী করব, সংযোজন করব। মানে এটা বাতাবি লেবু আছে, আমি চাচ্ছি এখানে কাগজি কলম করব আমি। তাহলে কি করতে হবে, এই রুট স্টক বা মাতৃ গাছ যেটা আছে এখানে কি করতে হবে, এই কাগজি লেবুর একটি ডাল নিয়ে এসে এখানে জুড়ে দিতে হবে, জোড়া লাগাতে হবে। হ্যাঁ, তাহলে এই যে কাগজি লেবুর যে অংশ, যে ডালটুকু আমরা এই মাতৃ গাছের সাথে জোড়া লাগিয়ে দিলাম, সেই ডালটাকে বলা হচ্ছে সায়ন। অর্থাৎ এই মাতৃ গাছে যে অংশ জোড়া লাগানো হয় সেই অংশটাকে বলা হচ্ছে সায়ন। তো এটা দেখো মাতৃ গাছে আমি একটা কেটেছি, একটু চোকা করে কাটা হয়েছে, এরপর সায়ন এটাও চোকা করে কাটা হয়েছে। কাটানোর পরে এখানে দুইটা একত্রে জোড়া লাগানো হয়েছে। জোড়া লাগানোর পর এটা দেখো দড়ি বা সুতা দিয়ে বেঁধে দেওয়া হয়েছে। বেঁধে দিলে কি হবে, এই যে আমরা যে অংশটা এখানে জোড়া লাগিয়ে দিলাম, এখান থেকে শাখা প্রশাখা বের হবে। অর্থাৎ আমার এটা ছিল বাতাবি লেবু, এই বাতাবি লেবুতে আমি এই কাগজি লেবুর ডাল আমি যুক্ত করেছি। করলে কি হবে, এখান থেকে যে শাখা প্রশাখা বের হবে সেখান থেকে সবগুলোই আমরা কাগজি লেবু পাবো। তো এটা হচ্ছে মানে কলম করার পদ্ধতি। তাহলে আমি আমি আবার বলবো, রুট স্টকের বাংলা হচ্ছে মাতৃ গাছ। অর্থাৎ যে গাছে আমরা সায়ন সংযোজন করি সে গাছটিকে বলি রুট স্টক বা মাতৃ গাছ। আর যে অংশ আমরা মাতৃ গাছে জোড়া লাগাই সেটাকে বলি আমরা সায়ন। তো সায়নের সাথে সাধারণত একটা দুটা কুড়ি থাকে। তো তাই আমরা সায়নকে অন্যভাবেও সংজ্ঞায়িত করতে পারি। সেটা হচ্ছে একটি বা দুটি কুড়ি সহ কোনো গাছের বাকল যখন উঠিয়ে নেওয়া হয় বা আলাদা করা হয় সেটাকে আমরা কি বলি, সায়ন বলি। এরপর সবুজ সার। তো সবুজ সার হিসেবে বিভিন্ন উদ্ভিদ ব্যবহার করা হয়, যেমন ধইঞ্চা, সরিষা, বাদাম, সয়াবিন, হ্যাঁ, এই গাছগুলো সবুজ সার হিসেবে ব্যবহার করা হয়। তো সবুজ সার কি? তো বলা হয়েছে জমিতে ধনচা, সরিষা, বাদাম, সয়াবিন প্রভৃতি ফসলের বীজ বপন করে যখন চারা গাছ হবে বা ওই চারা গাছে ফুল আসা শুরু করবে, ঠিক সেই মুহূর্তে
মাটিতে মিশিয়ে দিয়ে চাষ দিয়ে যে সার তৈরি করা হয় তাকে সবুজ সার বলে। তো শিক্ষার্থীরা এখানে ছবিতে দেখতে পাচ্ছ, এখানে একটা জমি, এই জমিতে আমরা ধইঞ্চা আর বীজ বপন করে দেওয়া হয়েছে, সেখান থেকে ধইঞ্চার গাছ হয়েছে। এই যে এখন ফুল আসবে বা একটা নির্দিষ্ট মাপের বড় হয়েছে। তো এই সময় কি কৃষকরা কী করতেছে, এই যে এই ধইঞ্চা গাছগুলো মাটির সাথে মিশে দিয়ে এই যে ট্রাক্টর বা পাওয়ার টিলার দিয়ে চাষ দিচ্ছে। দিলে এগুলো কি হবে, ধইঞ্চা গাছগুলো পচে যাবে, পচে গিয়ে সার হবে, সে সারকে আমরা বলতেছি সবুজ সার। তো এই সবুজ সার হিসেবে ধইঞ্চা বা সরিষা, বাদাম প্রভৃতি ব্যবহার করা হয়। এরপর শিক্ষার্থীরা তোমাদের একটা সৃজনশীল প্রশ্ন ছিল, সেখানে বলা হয়েছে যে একজন ব্যক্তি একটা গাছ লাগিয়েছে কিন্তু গাছের পাতাগুলো বিবর্ণ হয়ে গেছে, তো এর কারণ কি? তো প্রিয় শিক্ষার্থী, আমি বলে নিই উদ্ভিদের পুষ্টি উপাদান। এখানে বলা হয়েছে উদ্ভিদের পুষ্টি উপাদান। তো প্রত্যেকটা জীবের বৃদ্ধির জন্য পুষ্টি উপাদান দরকার। আমরা মানুষ আমাদের বৃদ্ধির জন্য বা শরীরকে ভালো রাখার জন্য আমরা কি খাই? বিভিন্ন ধরনের ভিটামিন খাই, খনিজ লবণ খাচ্ছি, হ্যাঁ, এরপর শাকসবজি ফলমূল খাচ্ছি, যেগুলো থেকে আমরা পুষ্টি পাচ্ছি, ভিটামিন এ পাচ্ছি, সি পাচ্ছি, বি পাচ্ছি, ডি পাচ্ছি, মিনারেল। তো এরকম গাছেরও বৃদ্ধির জন্য কতগুলো উপাদান দরকার হয়। গাছের বৃদ্ধি এবং উন্নতির জন্য কিছু উপাদান প্রয়োজন হয়, সেই উপাদানগুলোকে বলা হচ্ছে উদ্ভিদের পুষ্টি উপাদান। বলা হচ্ছে উদ্ভিদ তার বৃদ্ধি ও পরিপুষ্টির জন্য মাটি, বায়ু ও পানি থেকে কতগুলো উপাদান শোষণ করে। এই উপাদানগুলোর অভাবে উদ্ভিদ সুষ্ঠুভাবে বেঁচে থাকতে পারে না। তাই লাভজনকভাবে অধিক শস্য উৎপাদনের জন্য এ পুষ্টি উপাদানগুলো সার হিসেবে প্রয়োগ করে এদের অভাব পূরণ করা হয়। এ উপাদানগুলোকেই বলা হয় উদ্ভিদের পুষ্টি উপাদান। অর্থাৎ গাছ তার বৃদ্ধি এবং উন্নতির জন্য যে উপাদানগুলো মাটি, বায়ু এবং পানি থেকে গ্রহণ করে তাদেরকে বলা হয় উদ্ভিদের পুষ্টি উপাদান। তো এই উদ্ভিদের পুষ্টি উপাদানের বৈশিষ্ট্য হচ্ছে এদের একটির অভাব অন্যটি দ্বারা পূরণ করা যায় না। তো এটা খুব সহজ হিসাব। শিক্ষার্থীরা, তোমাদের যদি ভিটামিন এর অভাব হয়, সেটা কিন্তু আমরা ভিটামিন সি দিয়ে পূরণ করতে পারবো না। তো গাছের যে পুষ্টি উপাদান, একটি পুষ্টি উপাদানের অভাব অন্যটি দিয়ে পূরণ করা যাবে না। এরপর একটি পুষ্টি উপাদানের লক্ষণ অন্যটি পুষ্টি উপাদানের অভাব জনিত লক্ষণ থেকে সম্পূর্ণ আলাদা, অর্থাৎ এরা পৃথক পৃথকভাবে গাছের লক্ষণ প্রকাশ করে। তো এই পুষ্টি উপাদানকে দুইটা শ্রেণীতে ভাগ করা হয়েছে, অর্থাৎ উদ্ভিদের পুষ্টি উপাদান মোট 17টি। এই 17টি পুষ্টি উপাদানকে দুইটি ভাগে ভাগ করা হয়েছে। একটি হচ্ছে মুখ্য পুষ্টি উপাদান আর একটি গৌণ পুষ্টি উপাদান। তো মুখ্য পুষ্টি উপাদান 9টি: কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন, ফসফরাস, পটাশিয়াম, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, সালফার। এবং গৌণ পুষ্টি উপাদান 8টি, যেখানে এখানে দেওয়া হয়েছে লৌহ, ম্যাঙ্গানিজ। তো শিক্ষার্থীরা, এই যে 17টি পুষ্টি উপাদান, এই 17টি পুষ্টি উপাদানের দুইটা উৎস আছে, একটা হচ্ছে প্রাকৃতিক উৎস আর একটা কৃত্রিম উৎস। তো প্রাকৃতিক উৎস বলতে মাটি, পানি ও বায়ু, এই তিনটি। মাটি থেকে উদ্ভিদ কার্বন, অক্সিজেন, হাইড্রোজেন ব্যতীত বাকি 14টি পুষ্টি উপাদানে মাটি থেকে পেয়ে থাকে। উদ্ভিদ বায়ু থেকে কার্বন, অক্সিজেন পেয়ে থাকে, পানি থেকে হাইড্রোজেন, অক্সিজেন পেয়ে থাকে। এরপর কৃত্রিম উৎস বলতে জৈব সার এবং রাসায়নিক সার হচ্ছে উদ্ভিদের প্রাকৃতিক পুষ্টি উপাদানের উৎস। তো এই যে উদ্ভিদের 17টি পুষ্টি উপাদান, এরা উদ্ভিদের দেহে এক এক পুষ্টি উপাদান এক এক ধরনের কাজ করে। তো এখানে নাইট্রোজেন, উদ্ভিদের যে পুষ্টি উপাদান আছে নাইট্রোজেন, তো এই নাইট্রোজেনের অভাব কিভাবে পূরণ করে? আমরা জমিতে ইউরিয়া সার দিই, এই ইউরিয়া সারে থাকে নাইট্রোজেন। এই নাইট্রোজেনের অভাব পূরণ করতে হলে জমিতে ইউরিয়া দিতে হবে। তাহলে জমিতে আমরা ইউরিয়া দেই কেন? তাহলে জমিতে ইউরিয়া দেওয়া হয় এই জন্য যে এখান থেকে গাছ নাইট্রোজেন পায়। আর নাইট্রোজেনের কাজ হচ্ছে কি, গাছকে ঘন সবুজ রাখে, পাতা রসালো, কাণ্ড ডালপালা বৃদ্ধি করে। এরপর ফসফরাসের কাজ কি, উদ্ভিদের শিকড় মজবুত করে। এরপর পটাশিয়ামের কাজ উদ্ভিদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। তো এই বিভিন্ন ধরনের পুষ্টি উপাদানের বিভিন্ন ধরনের কাজ আছে, তোমরা এগুলো বই থেকে পড়ে নেবে।
এরপর ক্যালসিয়ামের কাজ কি, এখানে বলা হয়েছে ম্যাগনেসিয়ামের কাজ কি। ও মাই গড, আমার ইয়ে বন্ধ হয়ে গেল নাকি?